ভাই যারা আমার মতোই মেশিন গানের মধ্যে ছ্যাদা খুঁজে পাইতেছিলেন না, তাদের জন্য গুড নিউজ। অবশেষে আমি ছ্যাদা খুঁজে পাইছি। শুধু ছ্যাদা না, বড় বড় ছ্যাদা। ঈদের নামাজটা পড়ে আমি দৌড়ে চলে গিয়েছিলাম প্রিন্স সিনেমা দেখতে সিঙ্গেল স্ক্রিন। কারণ ভাই আমি যখন গেছি তখন ব্লকবাস্টারের টিকিট পাই নাই, আর স্টার সিনেপ্লেক্সে নাকি সিনেমায় আসে নাই। আমি জানি আপনাদের মনে অনেকগুলা কোয়েশ্চেন আছে। প্রথম প্রশ্ন, ভিএফএক্স কি ঠিক হয়েছে? বিজিএম কি ঠিক হয়েছে? তাসনিয়া ফারিন কি ঠিক মতো অভিনয় করছে? ভারতের জ্যোতির্ময়ী কুণ্ডু কি কাজ করলো? কালার গ্রেডিং এর কি অবস্থা? দীপবেন্দু ভট্টাচার্য কেমন অভিনয় করলো? গল্পটা কেমন? প্রিন্স সিনেমা কি দেখার মতো কোনো সিনেমা? রাক্ষসের থেকে কি প্রিন্স পিছিয়ে গেল নাকি এগিয়ে গেল? বরবাদের থেকে কি প্রিন্স ভালো হইলো নাকি খারাপ হইলো? প্রিন্সের গল্পটা কেমন সেটা আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে চলেন ভিএফএক্স দিয়ে শুরু করি। প্রিন্স সিনেমার সবচেয়ে বড় কন্ট্রোভার্সি ছিল এই ভিএফএক্স, যেখানে ছ্যাদা খুঁজে পাইতেছিল না কেউ। আমিও যখন হলে ছিলাম আমি শুধু ভাবতেছিলাম যে কখন সেই মেশিন গানের সিনটা আসবো, আমি শুধু ছ্যাদাটা আগে দেখতে চাই। মেশিন গানের যে ভিএফএক্স এর সমস্যাটা ছিল সেটা কিন্তু সলভ করা হয়েছে। মেশিন গানের কিন্তু একটা সিন ছিল না, টোটাল 3টা সিন ছিল, এবং 3টা সিনের ভিএফএক্স এর কাজ বেশ ভালোই হয়েছে। অন্তত ভাই প্রিন্স সিনেমার প্রি ব্লাস্ট যে রিলিজ করছিল, এটা পরে যে দর্শক যেইভাবে গালিগালাজ করছে, গালিটা একটু কাজে লাগছে। ভিএফএক্স উন্নতি করছে। 3টা মেশিন গানের সিন, 3টাই যখন শাকিব খান পারফর্ম করতেছিল, দর্শক ভাই চিল্লানিকারে বলে। আমরা কিন্তু অলরেডি বরবাদ এবং তুফানে মেশিন গান হাতে শাকিব খানের দেখে ফেলছি, কিন্তু এরপরেও যখন প্রিন্সের দেখলাম আমার কাছে খারাপ লাগে নাই। এবার চলেন বিজিএম সম্পর্কে একটু কথা বলা যাক। আমি একটা রোস্টিং ভিডিও বানিয়েছিলাম না প্যাঁ প্যাঁ আওয়াজ নিয়ে, এই প্যাঁ প্যাঁ আওয়াজটা পুরো সিনেমাতে ছিল। আমার কাছে এই আওয়াজটা খুব একটা খারাপ লাগে নাই। পুরো সিনেমাতে এটা অনেকভাবে ইউজ করা হয়েছে, অনেক লেয়ারে ইউজ করা হয়েছে। ধরেন একটা রিমিক্স টাইপের অনেক দ্রুত বাজতেছে, আর একটা একটু হালকা হালকা করে বাজতেছে। আর দীপবেন্দু ভট্টাচার্য উনি যখন এন্ট্রি নেয় প্রত্যেকটা বার একটা এই মিউজিকটারই একটা অল্টারনেটিভ ভার্সন বাজে, যেটা অনেক স্লো ভার্সন এবং বেশ উপভোগ্য ছিল। কিন্তু এর সাথে তো আরো বিজিএম অ্যাড করা লাগছে। সেই বিজিএম গুলো মোটামুটি ঠিকঠাক ছিল, একেবারে যে টপ নচ কোয়ালিটি রয়েছে তাও বলা যাবে না, একবারে ফালায় দেওয়ার মতো হয় নাই। তবে ভাই গানগুলার কথা কি বলবো, প্রত্যেকটা গান আমার একদম মাখন লাগছে, মানে অস্থির লাগছে। একটা গানের কথা আমি একটু বলি, মাকে নিয়ে একটা গান আছে সম্ভবত ইন্টারভালের পরে, তো ওই গানটা আমার কাছে মানে একদম মাইন্ড ব্লোয়িং লাগছে। চলেন এইবার জানা যাক প্রত্যেকটা চরিত্র কতটুকু ভালো অভিনয় করতে পারছে এবং গল্পটা তাদের সাথে কানেক্ট করছে কিনা। এই কথাগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন সিনেমাটা আদৌ দেখার যোগ্য নাকি যোগ্য না। একটু ভালো কথা বলা শুরু করি। অভিনয় সবারই অনেক ভালো হয়েছে। শাকিব খানের অভিনয় নিয়ে কোনো প্রশ্ন হবে না, অনেক ভালো হয়েছে। ভারতের অ্যাক্ট্রেস জ্যোতির্ময়ী কুণ্ডু কিন্তু ভালো অভিনয় করছে। শাকিবের বিপরীতে কিন্তু সেই এখানে লিড হিরোইন ছিল। সত্যি কথা বলতে ভারতের জ্যোতির্ময়ী কুণ্ডুর অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। দীপবেন্দু ভট্টাচার্যের কথা যদি বলি, এই বান্দা ভাই কি অভিনয়টা দেখাইছে, অনেক ভালো অভিনয় করছে। সবচেয়ে বড় কথা, প্রিন্সের মধ্যে দীপবেন্দু ভট্টাচার্যকে অনেক স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। একজন যে মারকুটে, একজন যে মানে অন্য লেভেলের ভিলেন, সেটা কিন্তু ভালোভাবে তুলে ধরছে। ডক্টর এজাজের অ্যাক্টিংও ভালো হয়েছে, যতক্ষণ ছিল ভালো ছিল। অভিনয় নিয়ে অনেক তো ভালো কথা বললাম, চলেন এবার একটু আগুন জ্বালানো যাক। এই সিনেমাতে তাসনিয়া ফারিনের দরকারই ছিল না, তারা যদি বাদ দিয়ে দেওয়া হয়তো কোনো সমস্যাই হইতো না। ভাই আমি বুঝলাম না, সিনেমার মধ্যে মেইন দুইটা ক্যারেক্টার শাকিব খান এবং দীপবেন্দু ভট্টাচার্য, তাদের মধ্যে কোনো ক্ল্যাশই হয় নাই। মানে আসে না শেষের দিকে হিরো ভিলেন একটা মারপিট হয়, এরকম কোনো কিছু হয় নাই। দীপবেন্দু ভট্টাচার্য বেঁচে আছে, শাকিব খানও বেঁচে আছে। বলতেছি না যে মইরা যাইতে হবে, মানে একটা তো আসে না যে সরাসরি একটু ফাইট হবে, যে এতদিন ধরে দুইজনের মধ্যে শত্রুতা চলতেছে, সিনেমা শেষ কিন্তু দুইজনের মধ্যে কোনো ফাইট হইতেছে না। ফাইট করতেছে কারা? ওই যে ছাগল কুত্তা ভেড়া পাড়া আছে না, হেডি মারপিট করতেছে, কিন্তু মেন দুই ভিলেনের সামনাসামনি কোনো কম্বাট নাই। গল্পটা বলে স্পয়লার দেওয়ার আগে ভাই কালার গ্রেডিং নিয়ে একটু কথা বলি। প্রি ব্লাস্টে যে কালার গ্রেডিংটা দেখছেন সেটার থেকেও কিছুটা বেটার করা হয়েছে, এডিট করা হয়েছে, পলিশ করা হয়েছে। যখন আপনি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন, কালার গ্রেডিং খুবই সামান্য চেঞ্জ করা হয়েছে, কিছুটা আপডেট করা হয়েছে। এটা আপনি যখন খুব ভালোভাবে খেয়াল করবেন তখন হয়তো বা চোখে পড়বে। আদারওয়াইজ স্পয়লার অ্যালার্ট, স্পয়লার অ্যালার্ট। এখন আমি পুরো সিনেমাটার গল্পটা রিভিল করে দিব, তাই আপনি যদি সিনেমা হলে গিয়ে দেখতে চান, সিনেমাটা এনজয় করতে চান, এই ভিডিওর বাকি অংশটা দেখেন না। প্রি ব্লাস্টে দেখানো উনি হচ্ছে গোপাল দা। প্রিন্স সিনেমাতে উনি একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছে। একটু বুঝায় বলি, একটা চোর চুরি করতে যায়, গণধোলাই খাইতেছে, এমন সময় শাকিব খান গিয়ে তাকে বাঁচায়। শাকিব খানের নাম থাকে ইব্রাহিম। যেই চোরটাকে বাঁচায় সেই চোর শাকিব খানকে নিয়ে একজনের কাছে যায়, যার নাম হচ্ছে গোপাল দা। এই
গোপাল দাই শাকিব খানকে মানে ইব্রাহিমকে নিজের কাছে রেখে তাকে ছোট থেকে অনেক বড় একটা গ্যাংস্টারে পরিণত করে এবং তার নাম দেয় প্রিন্স। ওই সময় ঢাকার কিং থাকে দিব্যেন্দু ভট্টাচার্য, যার আন্ডারে কাজ করে গোপাল দা, এবং গোপাল দার আন্ডারে কাজ করে প্রিন্স। মানে বুঝতে পারতেছেন, প্রিন্স কিন্তু অলরেডি অনেক নিচে কাজ করে। ব্যাপারটা কি হয়েছে জানেন, প্রিন্স ধীরে ধীরে নিজের আধিপত্য বিস্তার করতে থাকে এবং গোপাল দাকে বলে যে ভাই হইছে, অনেক হয়েছে, দিব্যেন্দুর আন্ডারে আপনি অনেক কাজ করছেন, বাদ দেন, এখন আমাদের রাজত্ব করার পালা। এবং গোপাল দা কি করে, দিব্যেন্দু ভট্টাচার্যকে বলে যে আমাদের পুরা এলাকা আমাদের নামে করে দেন, এখন আমাদের এলাকা আমরা দেখব। কিন্তু দিব্যেন্দু ভট্টাচার্য রাজি হয় না। ঘটনা হইতেছে গোপাল দা আর দিব্যেন্দু ভট্টাচার্যের আন্ডারে কাজ করতে চায় না, এই জন্য সে একটা এলাকা চেটেছে যে ওইখান থেকে চাঁদা যা উঠায় সে নিজে উঠায়, নিজেরা চলবে, দিব্যেন্দুর আন্ডারে আর কাজ করবে না। এই জন্য দিব্যেন্দু ভট্টাচার্য একটু রাগান্বিত হয়ে, যদিও গোপালকে বুঝতে না দিয়ে ফোন দিয়ে বলছে যে তুই আয়, আমরা কথাবার্তা বলি, একটা সমঝোতায় আসি। প্রিন্স যায় না এই সাথে। যাওয়ার পরে দিব্যেন্দু ভট্টাচার্য তাকে গুলি করে মেরে ফেলে। তো এই সিনটা কিন্তু আমরা প্রি ব্লাস্টেও দেখতে পারছিলাম। এরপরে হয় বিজ্ঞাপন বিরতির পরেই মেইনলি মেশিন গানের সিনটা শুরু হয়, যেটা নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি ছিল। প্রিন্স জানতে পারে যে গোপাল দাকে মাইরা ফেলানো হয়েছে। এরপর প্রিন্স অনেক কষ্ট পায়, খারাপ লাগে। দিব্যেন্দু ভট্টাচার্য কি করে, প্রিন্সকে কল দেয় বলে কি, গোপাল দা আমারও কাছের মানুষ ছিল, আমারও তো খারাপ লাগছে, তুই একটা কাজ কর, তুই আইসা পর, আমরা মিলেমিশে এলাকা চালাই, একটা সমঝোতায় আসি, তুই আয় আমার সাথে দেখা করতে আয়। ছ্যাদা কোথায় এরকম না আমরা যারা বলতেছিলাম, ভাই ছ্যাদা ফাইনালি খুঁজে পাইছিলাম তখন। পুরা সিনেমার প্রেম সংক্রান্ত ব্যাপারগুলো একটু তুলে ধরি। দিলরুবা ক্যারেক্টারটা তো দরকারই ছিল না, এরপরও তাসনিয়া ফারিন যেহেতু ছিল, প্রেম তো থাকবেই। প্রিন্স এবং দিলরুবার মধ্যে যে প্রেমটা কখন হয়েছে আমি বুঝি নাই, খুবই কম স্ক্রিন টাইম, এর মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেছে, হয়েছে কিনা আমি এখনো ট্রমায় আছি ভাই, শিওর না। আর জ্যোতির্ময়ী কুণ্ডুর সাথে প্রেমটা কিভাবে হয়েছে, যে শাকিব খান পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিছে, সেই বাড়িওয়ালার মেয়ে হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু, এবং তার সাথে কয়েকবার দেখা হয়, ব্যাস ভালোবাসা প্রেম হয়ে যায় এবং বিয়ে করে নেয়। মানে খুবই শর্ট টাইমের মধ্যে প্রেম ভালোবাসা বিয়ে হয়ে গেছে এরকম একটি। প্রিন্সের একটা টাইটেল ট্র্যাক আছে, ওই টাইটেল ট্র্যাকের মধ্যেই দেখানো হয় যে প্রিন্সের রাজত্ব ঢাকার মধ্যে বেশ বাড়তেছে। ডক্টর এজাজের কথা একটু আসি, আমরা ট্রেলারের মধ্যে যে একটা গ্লিমস দেখতে পারছিলাম যে পলিটিক্যাল পার্টি টাইপের কিছু একটা হবে, হ্যাঁ মূল সিনেমাতেও সেটা ছিল, এবং ডক্টর এজাজ একটা পলিটিক্যাল পার্টি বানাইছে এবং সেই পার্টি যদি জয়লাভ করতে পারে ডক্টর এজাজ হবে রাষ্ট্রপতি। তো এই বান্দা প্রিন্সের কাছে গিয়ে বলে যে তার পার্টিটাকে যেমনি হোক জয়লাভ করান ভাই, আপনি দেশে লুটেন না, কাটেন না, কি করবেন করেন, আমাদের পার্টি থেকে আপনাকে ফুল সাপোর্ট দেওয়া হবে। তো প্রিন্সও হেল্প করে, পার্টি জয়লাভ করে। এরপর কি করে, পোল্টি মারে। প্রিন্সও মাথা গরম হয়ে যায়, সে কি করে, ওই পার্টির সবগুলোরে গুলি করে মেরে ফেলায়, সিস্টেম করে প্রিন্সকে অ্যারেস্ট করে ফেলে। হাই কমান্ড কল দিয়ে বলে যে প্রিন্সকে ইনকাউন্টার করে ফেলতে, কারণ একে জেলে নিয়ে গেলে যে কোনো টাইমে ছাড়া পাওয়া যাবে। এই টাইমে দেখানো হয় কি যে প্রিন্সকে ইনকাউন্টার করে ফেলছে এবং সে পানিতে পড়ে মারা গেছে, এরকম কিছু একটা। এরপরেই আসে মেন টুইস্ট, যেটা আপনারা টিজারে দেখতে পারছেন, টিজার 2-তে রাজস্থানে একটা অ্যাকশন শুট। এই অ্যাকশন শুটটাই ছিল পুরা সিনেমার শেষের দৃশ্য। এই অ্যাকশন দৃশ্যটা দেখায় সিনেমাটা মেনলি শেষ করা হয়েছে। আমার খুব অনেক বড় একটা দুঃখ যে ভাই মেন দুইটা মানুষ, তাদের মধ্যে কোনো ফেস অফ হইল না, সিনেমা শেষ হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, শাকিব খানে ইনকাউন্টার করে ফেললো। পরে দেখলাম যে হাইকমান্ড থেকে একজন বলছে যে তাকে যেমন হোক বাঁচানো হোক, যত টাকা লাগে যা কিছু করা লাগে করবে, বাঁচাইছে, ঠিক আছে, ওকে ফাইন। হঠাৎ করে রাজস্থানে দেখলাম কয়েকজন মানুষকে মারতেছে। কেন মারতেছে, কাকে মারতেছে, একটা ধোঁয়াশার মধ্যে রাইকে সিনেমা শেষ হয়ে গেছে। আর এটা কি প্রিন্সের কি পার্ট 2 আসবে? যদি আসে তাহলে হয়তো বা ওকে ফাইন, বাট যদি না আসে, যেই জায়গাটাতে সিনেমাটা শেষ করা হয়েছে একদমই টোটালি এটা একটা ধোকা দেওয়া হয়েছে। গল্পটা তো আমার মনে হয় ইনকমপ্লিট রয়ে গেছে। ডিরেক্টর হয়তো বা টাইম পায় নাই, শেষে হয়তো বা আরও কিছু শ্যুট ছিল, সেটা বাদ দিয়া সিনেমাটা যতটুকু হয়েছে ততটুকু করে ছেড়ে দেওয়া হয়েছে। অনেক রিভিউয়ার হয়তো বা বলতে পারে যে কি সিনেমাটোগ্রাফি করছে এটা সেটা, বংশং ভাই এতটাও খারাপ হয় নাই। আমি তো দেখছি, হলে তো আমি ছিলাম, আমার কাছে মোটামুটি ভালো লাগছে। একবারে যে বরবাদ লেভেলের টপ নচ কোয়ালিটি হয়েছে সেটা বলা যাবে না, আবার একবারে যে মানে ড্রেনের মতো অবস্থা সেটাও বলা যাবে না, মোটামুটি একটা ভালো লেভেলের ছিল। যদি আপনারা আমাকে এক কথায় বলতে বলেন যে ভাই প্রিন্স সিনেমাটা কেমন হয়েছে, তাহলে আপনাদেরকে আমি বলতে চাই যে ভাই এটা একটা এভারেজ সিনেমা হয়েছে। এটা বরবাদের মতো টপ কোয়ালিটি হয় নাই, আবার একবারে খারাপ কোয়ালিটিও হয় না,
এটা মোটামুটি একটা দেখার মতো সিনেমা হয়েছে। সত্যি কথা বলতে প্রিন্স বরবাদের লেভেলে উঠতেই পারে নাই, তবে সাকিবিয়ানদের জন্য এটা একটা ভালো উপভোগ্য সিনেমা ছিল। তবে গল্পটা ভাই আর একটু পলিশ করা দরকার ছিল। এই সিনেমাটা যদি ব্লকবাস্টার হয়, অবভিয়াসলি হবে, যেহেতু শাকিব খান আছে এই সময়টাতে, শাকিব খান থাকলে এমনি সিনেমা ব্লকবাস্টার হয়। তবুও বেশিরভাগ ক্রেডিট যাবে সাকিবিয়ানদের, কারণ তারা কিন্তু অন্ধভক্ত, তারা কিন্তু শাকিব খানকে তার চেহারা দেখলেই তারা টিকিট কেটে সিনেমা দেখে। আমি নিজেও কিন্তু টিকিট কেটে সিনেমা দেখছি। আপনারাও, আমি চাই যে আপনারাও যান সিনেমা হলে, শুধু সাকিবের সিনেমা না সবগুলো সিনেমা দেখেন, কারণ বাংলাদেশের ফিল্ম এখন অনেকটা এগিয়ে যাচ্ছে। এই যে সিনেমার টুকটাক ভুল ত্রুটি আমি বললাম, সামনে সিনেমাগুলোতে হয়তো বা থাকবে না। আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে, ঈদকে এখন ঈদ মনে হইতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। আগামীকালকে উত্তরা সেন্টার পয়েন্টে যাব রাক্ষস সিনেমা দেখতে, দেখা যাক রাক্ষসের কি অবস্থা।